মাটির নিচে চাপা পড়ে আছে ট্রিলিয়ন ডলারের গুপ্তধন। আর মাটির উপরে দাঁড়িয়ে থাকা একটা গোটা জাতি হাহাকার করছে বিদ্যুতের জন্য, জ্বালানির জন্য। দিনের পর দিন লোডশেডিংয়ের চরম যন্ত্রণায় যখন আপনার সন্তান ঘেমে নিয়ে একাকার হচ্ছে, কারখানার চাকা বন্ধ হয়ে যখন মালিক দেউলিয়া হওয়ার পথে, তখন কি একবারও মনে হয়েছে এই ভয়াবহ অন্ধকারের আসল কারণ কি? এই সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি গত ১.৫ দশক ধরে চলা একটি সুপরিকল্পিত ঠান্ডা মাথার রাষ্ট্রীয় প্রতারণা, যে প্রতারণার বলি হয়েছে আমাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তা, আর যার সুফল ভোগ করেছে হাতে গোনা কয়েকটা মাফিয়া এবং দুর্নীতিবাজ আমলা। চলুন আজ সেই অদৃশ্য সুতোর টানাপোড়েন আর দেশের বুকে চলা সবচেয়ে বড় জ্বালানি চক্রান্তের পেছনের গল্পটা একটু তলিয়ে দেখি। শুরুতেই আসা যাক একটি অদ্ভুত বৈপরীত্যের কথায়। ভূতাত্ত্বিকরা বারবার গলা ফাটিয়ে বলেছেন, বাংলাদেশের বদ্বীপ অঞ্চলে, বিশেষ করে ভোলা, সিলেট, হবিগঞ্জ ও বঙ্গোপসাগরের বুকে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ আছে তা ঠিকমতো উত্তোলন করতে পারলে আগামী কয়েক দশক আমাদের কারো কাছে হাত পাততে হবে না। কিন্তু গত ১৫ বছরে আমরা কি দেখলাম এক ভয়ানক উল্টো রথ। নিজেদের গ্যাস না তুলে বিদেশ থেকে চড়া দামে জ্বালানি কেনার এক আত্মঘাতী নীতি গ্রহণ করা হলো। কেন? কারণটা খুব সহজ এবং সমীকরণটা পুরোপুরি টাকার। নিজের দেশের মাটি খুঁড়ে গ্যাস বের করলে তো আর বিদেশি কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের কমিশন খাওয়া যায় না। দেশের গ্যাস তুললে তো আর সুইস ব্যাংকে বা সিঙ্গাপুরের অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ডলার জমা হয় না, আর বেগমপাড়ায় আলিশান বাড়িও কেনা যায় না। তাই খুব পরিকল্পিতভাবে দেশের জ্বালানি খাতকে ঠেলে দেওয়া হলো আমদানি নির্ভরতার দিকে। আর এই আমদানির সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠল ৩টি ইংরেজি অক্ষর, এলএনজি বা লিকুইডাইড ন্যাচারাল গ্যাস। এলএনজি আমদানি করাটা কোনো সাধারণ বাণিজ্য ছিল না, এটি ছিল গুটি কয়েক কর্পোরেট, অলিগার্ক বা মাফিয়াদের জন্য এক আলাদিনের চেরাগ। বিদেশ থেকে তরল গ্যাস জাহাজে করে আসবে, সাগরে ভাসমান টার্মিনাল বা FSRUতে সেটি গ্যাসে রূপান্তরিত হবে, আর প্রতি ইউনিটের জন্য হাজার হাজার ডলারের কমিশন চলে যাবে সেই মাফিয়াদের পকেটে। বিশ্ববাজারে যখন এলএনজির দাম কম ছিল, তখন এই সিন্ডিকেট দেশের মানুষকে বোঝালো, আমাদের তো অফুরন্ত গ্যাস, খামোখা মাটি খুঁড়ে তোলার কি দরকার, তার চেয়ে সস্তায় বিদেশ থেকেই তো কেনা যাচ্ছে। কিন্তু যখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধল, বিশ্ববাজারে এলএনজির দাম রকেটের মতো আকাশ ছুঁল, আর তখনই দেশের অর্থনীতির আসল কঙ্কালটা বেরিয়ে পড়ল। চড়া দামে এলএনজি আর কয়লা কিনতে গিয়ে দেশের ডলারের রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকল। ফলশ্রুতিতে আজ আমাদের এই দুরবস্থা। ডলার নেই তাই গ্যাস নেই, গ্যাস নেই তাই বিদ্যুৎ নেই। গাজীপুর, সাভার বা নারায়ণগঞ্জের বিশাল সব গার্মেন্টস কারখানার জেনারেটর আজ তেলের অভাবে বন্ধ। রাতের অন্ধকারে ফুটপাতে ছোট ওয়েল্ডিং কারখানা থেকে শুরু করে বহুতল ভবনের আইটি ফ্রিল্যান্সার সবাই আজ এক কৃত্রিম শ্বাসরোধের শিকার। কিন্তু এই এলএনজি সিন্ডিকেটকে পাকাপোক্ত করতে গিয়ে তো আরেকটা কাজ করতে হয়েছিল বিগত সরকারকে। দেশের নিজস্ব গ্যাস উত্তোলনের যে প্রতিষ্ঠান, সে বাপেক্সকে তো আগে পঙ্গু করতে হবে। তা না হলে তো মানুষ প্রশ্ন তুলবে, বাপেক্স থাকতে বিদেশ থেকে কেন গ্যাস আনবো? শুরু হলো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তিল তিল করে মেরে ফেলার এক নীরব ব্লুপ্রিন্ট। বাপেক্স কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়। ৯০ দশক থেকেই তারা প্রমাণ করে আসছিল যে বিদেশি কোম্পানিগুলোর চেয়ে অনেক কম খরচে তারা গ্যাস আবিষ্কার করতে সক্ষম। যেখানে একটি বিদেশি কোম্পানি একটি কূপ খনন করতে ২৫ থেকে ৩০ মিলিয়ন ডলার হাঁকাতো, সেখানে বাপেক্স মাত্র ৭ থেকে ১০ মিলিয়ন ডলারে সেই একই কাজ নিখুঁতভাবে করে দিতে পারত। বাপেক্সের তোলা গ্যাসের দাম পড়ত প্রতি ঘনমিটারে ১ টাকারও কম। এই অসাধারণ দক্ষতায় বাপেক্সের জন্য কাল হয়ে দাঁড়ালো। কমিশন লোভী মাফিয়ারা বুঝতে পারল, বাপেক্স যদি সফল হয় তবে তাদের হাজার হাজার কোটি টাকার লুটপাটের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই বাপেক্সকে বসিয়ে রাখা হলো, তাদের পর্যাপ্ত বাজেট দেওয়া হলো না, পুরনো জরাজীর্ণ ড্রিলিং রিগগুলো মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া হলো না। বাপেক্সের অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ারদের বাধ্য করা হলো ফাইলের স্তূপে ডুবে থাকতে এবং বিদেশি দালালি কোম্পানির তদারকি করতে। এমনকি যখন নতুন কোনো গ্যাস ক্ষেত্র খননের প্রয়োজন পড়ল, বাপেক্সকে সম্পূর্ণ এড়িয়ে বিনা টেন্ডারে কাজ দেয়া হলো গ্যাজপ্রমের মতো বিদেশি প্রতিষ্ঠানকে। যে কাজ বাপেক্স মাত্র ৭০ কোটি টাকায় করতে পারত, সেই একই কাজ বিদেশি কোম্পানিকে দেয়া হলো ২০০ কোটি টাকায়। মাঝখান থেকে যে ১৩০ কোটি টাকা বাড়তি খরচ হলো, তার সিংহভাগই চলে গেল প্রভাবশালী মন্ত্রী, আমলা আর দালালদের পকেটে।
এটি কোনো ভুল নীতি ছিল না, এটি ছিল দেশদ্রোহিতার সমতুল্য এক ভয়াবহ অপরাধ। এই অপরাধের মাত্রা কতটা নির্মম ছিল তা বুঝতে হলে আপনাদের একটি নির্দিষ্ট রাতের গল্প বলতে হবে। ঘটনাটি ভোলার বোরহানুদ্দিনের এক নির্জন গ্যাস ক্ষেত্রের। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ড্রিলিং রিগের উপর জ্বলছে কয়েকটি হ্যালোজেন বাতি। কন্ট্রোল রুমে বসে থাকা বাপেক্সের চিফ ইঞ্জিনিয়ারের চোখ ল্যাপটপের স্ক্রিনে স্থির। প্রেসার গ্যাজের কাঁটা তরতর করে উপরে উঠছে। মাটির হাজার হাজার ফুট নিচে আটকে থাকা বিশাল এক গ্যাসের মজুদের সন্ধান পেয়েছে সেন্সর। এত বিশাল মজুদ যা দিয়ে আগামী কয়েক দশক পুরো বাংলাদেশের শিল্প কারখানা আর বিদ্যুৎ কেন্দ্র অনায়াসে চালানো সম্ভব। উত্তেজনায় কাঁপতে থাকা হাতে সেই ইঞ্জিনিয়ার স্যাটেলাইট ফোন তুলে কল করলেন ঢাকায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তাকে। রুদ্ধশ্বাসে জানালেন, স্যার, আমরা পেয়েছি বিশাল রিজার্ভ, আমাদের আর বিদেশ থেকে গ্যাস কিনতে হবে না। কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো উচ্ছ্বাসের শব্দ ভেসে এলো না। কয়েক সেকেন্ডের এক জমাট বাঁধা নীরবতা। এরপর ভেসে এলো এক বরফ শীতল যান্ত্রিক নির্দেশ, ফাইলটা ধামাচাপা দাও, প্রেসার ভালভ বন্ধ করো, ড্রিলিং আপাতত স্থগিত থাকবে। আমাদের উপর মহলের নির্দেশ আছে, আমরা বিদেশ থেকে এলএনজি আমদানি করব। সেই রাতে কেবল একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েও হারিয়ে যায়নি, সেই রাতে একটি স্বাধীন রাষ্ট্রের জ্বালানি নিরাপত্তাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। মাটির নিচের $1 ট্রিলিয়ন সম্পদকে এভাবেই ফাইলবন্দি করে রেখেছিল বিগত স্বৈরাচারী সরকার। আর সেই পাপের ফলশ্রুতিতে আজকের এই ঘনঘোর অন্ধকার, সাধারণ মানুষের বুকে জমে থাকা এই ক্ষোভের বারুদি একসময় বিস্ফোরণ ঘটিয়েছিল গত 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে। সেই স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, স্বৈরাচার পালালেও জ্বালানি খাতের সেই অদৃশ্য মাফিয়ারা কি পালিয়েছে? উত্তর হলো না, তারা এখনও সচিবালয়ের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ঘাপটি মেরে বসে আছে। আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে এখনও তাদের শেকড় রয়ে গেছে। বর্তমান সরকার বা নীতি নির্ধারকদের সামনে এখন এক ঐতিহাসিক এবং চরম অগ্নিপরীক্ষা। তারা কি বিগত সরকারের সেই আত্মঘাতী এলএনজি আমদানির পথেই হাঁটবেন, নাকি 5 আগস্টের স্পিরিটকে ধারণ করে দেশের জ্বালানি খাতকে খোল নলচে পাল্টে ফেলবেন? যদি বর্তমান সরকার সত্যি এই গভীর সংকট থেকে দেশকে উদ্ধার করতে চায়, তবে তাদের প্রথম কাজই হতে হবে বাপেক্সকে পুনর্জীবিত করা, দেশীয় গ্যাস উত্তোলনকে সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা, ধুলো পড়া সেই মানচিত্রগুলো বের করে লাল দাগ দেওয়া পয়েন্টগুলোতে নতুন করে ড্রিলিং শুরু করা। আজ রাতের অন্ধকারে লোডশেডিংয়ের সময় যখন একটি মোমবাতি জ্বালিয়ে আপনি ভাবেন কবে এই কষ্ট দূর হবে, তখন মনে রাখবেন সমাধান আপনার পায়ের নিচেই আছে। শুধু প্রয়োজন একটি সৎ, সাহসী এবং দেশপ্রেমিক নেতৃত্বের, যারা এই ধুলো পড়া মানচিত্রের লাল দাগগুলোকে বাস্তবে রূপ দিতে পারবে। তারা কি পারবে মাফিয়াদের অদৃশ্য সুতোয় টান ছিঁড়ে এই দেশকে চিরস্থায়ী অন্ধকারের হাত থেকে বাঁচাতে, নাকি আমরা আবারও হারিয়ে যাব সেই ব্ল্যাকআউটের অতল গহ্বরে? আগামী কয়েক মাসের রাজনৈতিক এবং কৌশলগত দাবার চালগুলোর ভেতরে লুকিয়ে আছে এই অনন্ত প্রতীক্ষার উত্তর। দর্শক, ভিডিওটি ভালো লাগলে বা এমন আরও বিশ্লেষণী ও তথ্যবহুল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।